প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপি। এদিকে বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে আন্দোলনরত তরুণদের বিরুদ্ধে সরকার কোনো আইনি ব্যবস্থা না নিলে অনশন না ভাঙার ঘোষণা দিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। অন্যথায় তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলন আরও জোরালো হয়েছে। সরকার বিরোধী বিক্ষোভে ক্রমেই বেড়ে চলেছে ছাত্র জনতার ঢল। সময়ের সাথে পাল্লা দিয়ে আরও তীব্রতর হচ্ছে ক্ষোভের আগুন। এদিকে ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী বলেছেন, তাদের দল আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন দিচ্ছে এবং একই সাথে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছে। আমরা প্রতিটি শিক্ষার্থীর পাশে শতভাগ আছি। আমরা আপনাদের পূর্ণ সমর্থন দিচ্ছি এবং নিশ্চিত করব যেন আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। ধর্মেন্দ্র প্রধান হলেন একটি প্রতীক, সেই প্রতীককে সরিয়ে ফেলতে হবে। শিক্ষার্থীদের সাথে যে আচরণ করা হয়েছে তা নিয়ে তাদের মনে ক্ষোভ রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে অনশনে থাকা সমাজকর্মী সোনাম ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি সরকারের কাছে অনুরোধ করেন, আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে যেন কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই আশ্বাস মিললে তিনি অনশন প্রত্যাহার করে নেবেন বলে জানান। আমি সরকারের কাছে অনুরোধ করছি, শিক্ষার্থীদের ওপর যেন আর কোনোভাবেই বল প্রয়োগ করা না হয়। দ্বিতীয়ত, তাদের দোষারোপ করা কিংবা হয়রানি করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা থেকে বিরত থাকতে হবে। এই নিশ্চয়তা পেলেই আমি অনশন ভঙ্গ করব। এদিকে রাজপথের উত্তাপ ছড়িয়ে পড়েছে পার্লামেন্টও। বুধবার পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেন কংগ্রেস সহ বিরোধী দলের সংসদ সদস্যরা। অন্যদিকে আন্দোলনের প্রভাব পড়েছে স্বাভাবিক জীবনেও। নিরাপত্তার স্বার্থে দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে অফিসগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া দিল্লির গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। গত 10 বছরে ভারতে 152টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও একটি মামলায়ও দোষীদের সাজা হয়নি বলে দাবি করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শিক্ষার্থী আন্দোলনের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবারও তীব্র সমালোচনা করে তিনি এই দাবি করেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। বুধবার নয়াদিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলন সম্পূর্ণ ন্যায্য, কিন্তু সরকার তাদের উপর দমন পীড়ন চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে ভারতের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং এটি এখন ধনী মানুষের জন্য সীমাবদ্ধ হয়ে পড়েছে। তার ভাষায়, ধর্মেন্দ্র প্রধান দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য। শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করছে, এটি একটি যৌক্তিক দাবি। এই সময় দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি অভিযানেরও সমালোচনা করেন রাহুল। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বল প্রয়োগের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া এবং প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। আন্দোলনে উত্তাল দিল্লির রাজপথ, ক্ষুব্ধ হাজার হাজার তরুণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থী। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন জনতার আন্দোলনে রূপ নিয়েছে, যা নড়ে চড়ে বসতে বাধ্য করেছে মোদী সরকারকে। আন্দোলনটি শুধু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ নেই। বিক্ষোভকারীরা এখন সরাসরি মোদী সরকারের জবাবদিহি দাবি করছেন। শারমিন স্বপ্নার প্রতিবেদন। আন্দোলনকারীদের স্লোগানে মুখর দিল্লির রাজপথ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শুরু হওয়া এই আন্দোলন এখন শিক্ষা, কর্মসংস্থান, সরকারি জবাবদিহি এবং শাসন ব্যবস্থা নিয়ে বৃহত্তর জন অসন্তোষের প্রতিফলনে পরিণত হয়েছে। পর্যবেক্ষকদের মতে, নানা কারণে এই আন্দোলন আগের বিক্ষোভগুলোর তুলনায় ভিন্ন, যা সরকারকে নতুন চাপে ফেলেছে। প্রথম দিকে আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং নিয়োগ ব্যবস্থার ব্যর্থতার দায় নিয়ে এখন আন্দোলনকারীরা সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন। বিক্ষোভকারীদের মতে, শুধু মন্ত্রী পরিবর্তন নয়, পুরো শাসন ব্যবস্থার জবাবদিহি প্রয়োজন।
প্রথমে অনলাইন ভিত্তিক একটি প্রচারণা থেকে আন্দোলনের সূচনা হলেও বর্তমানে এটি স্বতঃস্ফূর্ত ছাত্র যুব আন্দোলনে রূপ নিয়েছে। আগের বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে সরকার বিরোধী বিক্ষোভকে ধর্ম, জাতিগত পরিচয় বা রাজনৈতিক তকমা দিয়ে দুর্বল করার চেষ্টা করা হলেও বর্তমান আন্দোলন তরুণদের নানা উদ্বেগকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফলে একে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর আন্দোলন হিসেবে তুলে ধরা কঠিন হয়ে পড়েছে। বিক্ষোভকারীদের একটি বড় অংশের দাবি, আদালত, পার্লামেন্ট এবং মূলধারার গণমাধ্যম তাদের সমস্যার কার্যকর সমাধান দিতে পারেনি। তাই রাজপথই এখন দাবি আদায়ের একমাত্র উপায়। শিক্ষার্থীরা বারবার প্রশ্নপত্র ফাঁসের দায় কার জিজ্ঞাসা করলেও কোনো উত্তর মেলেনি সরকারের পক্ষ থেকে। এদিকে হাজারো পুলিশের নজরদারি ও কাঁদানে গ্যাস ব্যবহারের পরও বিপুল সংখ্যক মানুষ আন্দোলনে অংশ নিচ্ছেন। তাই আন্দোলনকারীদের দাবি, ভয় কাটিয়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসায় এই আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। শারমিন স্বপ্না, ৭১। নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনি ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নেই বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে এ বিষয়ে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মামদানি। এর আগে যুদ্ধাপরাধী বলে উল্লেখ করেন তাকে। এদিকে গত বছর মেয়র নির্বাচনী প্রচারণার সময় মামদানি প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, নেতানিয়াহু নিউ ইয়র্কে পদার্পণ করলে তার প্রশাসন আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে। কিন্তু এখন নেতানিয়াহুকে গ্রেপ্তারে আইনি সীমাবদ্ধতার কথাই জানিয়েছেন মামদানি। টানা ১২তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বুশেহর, আহভাজ ও সিরিক শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া আন্তর্জাতিক সীমান্ত ক্রসিংয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছে। আর খুজেস্তান প্রদেশে মার্কিন হামলায় ১১ জন আহত হয়েছেন। এর পাল্টা হামলা হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে তেহরান। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরানের প্রতিরক্ষা নীতি হলো যে কোনো হামলার বিরুদ্ধে উপযুক্ত এবং সুনির্দিষ্ট জবাব দেয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন দফা বিমান হামলায় ইরানে ৫৩ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন। হরমুজ প্রণালীতে চলাচল করা প্রতিটি বাণিজ্যিক জাহাজে যে কোনো হামলার জন্য ইরানের একটি করে সেতু ও বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, এখন থেকে যখনই ইসলামিক রিপাবলিক অব ইরান হরমুজ প্রণালীতে কোনো জাহাজে হামলা করবে, সেটি ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন, অন্য কোনো ডিভাইস বা অস্ত্র হামলাই হোক না কেন, এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে বিদ্যুৎ কেন্দ্র বা সেতু বোমা মেরে ধ্বংস করে দেবে। ট্রাম্পের এমন হুমকির পরই ইরানের সামরিক স্থাপনায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তেহরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইরান সংকটের কূটনৈতিক সমাধানে যুক্তরাষ্ট্র এখনও আলোচনায় বসতে ইচ্ছুক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তার অভিযোগ, ইরান আলোচনায় আন্তরিক নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, যুক্তরাষ্ট্র সব সময় কূটনৈতিক সমাধানের পক্ষে থাকলেও ইরানের অবস্থান নিয়ে তাদের সন্দেহ রয়েছে। তিনি বলেন, ইরানকে কোনোভাবেই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে দেয়া যাবে না। এটি হলে বিশ্বের জন্য বিপজ্জনক নজির তৈরি হবে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোর জন্য, যাদের অনেকের দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে ভূখণ্ডগত বিরোধ আছে। এদিকে যুক্তরাষ্ট্র আলোচনায় ইচ্ছুক থাকার কথা বললেও বাস্তবে কূটনৈতিক অগ্রগতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মঙ্গলবার টানা ১১তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ এখন পর্যন্ত $৩,৭৫০ কোটি পৌঁছেছে বলে জানিয়েছে পেন্টাগন। মঙ্গলবার ওয়াশিংটনে এক শুনানিতে এই তথ্য দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এই হিসাবের মধ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য কিছু খরচও ধরা হয়েছে বলে জানান তিনি। তবে এই অঙ্ক কিভাবে নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি পেন্টাগন। এদিকে যুদ্ধ চালিয়ে যেতে অতিরিক্ত $৯,০০০ কোটি চেয়েছে ট্রাম্প প্রশাসন। সেই সাথে সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন থাকায় যুদ্ধের খরচ নিয়ে কংগ্রেসের সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র বিতর্ক চলছে।
দীর্ঘ ইরান যুদ্ধে তীব্র অর্থ সংকটের মুখে পড়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাত বাড়ানোর পথে এগোচ্ছেন, কিন্তু পেন্টাগনের তহবিল সেই ধাক্কা সামলাতে পারছে না। মার্কিন সংসদ সদস্য ও কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের এই ব্যয়ভার এতটাই প্রকট যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তহবিল প্রায় শেষ হয়ে যেতে পারে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেস্তে যাওয়া যুদ্ধবিরতি পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে খুব অল্প সময়ে যুদ্ধে জয়ী হবে বলে ঘোষণা দিয়ে হামলা শুরু করলেও তা দীর্ঘদিন ধরে চলতে থাকায় তীব্র অর্থ সংকটে পড়েছে পেন্টাগন। হোয়াইট হাউস যুদ্ধ ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে জরুরি ভিত্তিতে $67 বিলিয়ন চেয়েছে, তবে আইন প্রণেতারা এই অর্থ বরাদ্দের পথে ঐক্যমতে পৌঁছাতে পারেননি। মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট ও জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির কাছে অর্থের দাবি জানাবেন। এটি এ বিষয়ে প্রথম শুনানি। হোয়াইট হাউসের বাজেট পরিচালক রাসেল ভাউট গত মাসে আইন প্রণেতাদের জানান, যুদ্ধে এখন পর্যন্ত প্রায় $30 বিলিয়ন খরচ হয়েছে, কিন্তু স্বতন্ত্র বিশ্লেষকরা বলছেন প্রকৃত ব্যয় অনেক বেশি। হোয়াইট হাউসের এই হিসেবে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণের খরচ অন্তর্ভুক্ত নেই। ইরান যুদ্ধ নৌ ও বিমান বাহিনীর ওপর অপ্রত্যাশিত চাপ সৃষ্টি করেছে। 2026 অর্থ বছরের বাজেটের কিছু অংশ চলতি মাসের শেষ নাগাদ শেষ হয়ে যেতে পারে বলে কংগ্রেসের 2 সহকারী জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন এরই মধ্যে অর্থ স্থানান্তর করছে। যুদ্ধের প্রস্তুতি ধরে রাখতে সামরিক মহড়া ও প্রশিক্ষণ সীমিত বা বাতিল করা হচ্ছে। যন্ত্রপাতি ও স্থাপনা রক্ষণাবেক্ষণের বাজেটও ঘাটতি পূরণে খরচ করা হচ্ছে। এদিকে হাউসের রিপাবলিকানরা রিকনসিলিয়েশন নামক জটিল পদ্ধতি ব্যবহার করে অর্থ দ্রুত পাশ করার চেষ্টা করছে। হাউস এ সপ্তাহে $73 বিলিয়ন নতুন প্রতিরক্ষা বরাদ্দের ওপর ভোট দিতে পারে, যা হোয়াইট হাউস যা চেয়েছে তার চেয়ে সামান্য বেশি। কিন্তু সিনেটে এই কৌশল বড় বাধার মুখে পড়বে, কারণ সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন সন্দেহ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের এবারের প্রতিরক্ষা বাজেট প্রায় $1 ট্রিলিয়ন, যার মধ্যে কংগ্রেস গত বছর অনুমোদিত $150 বিলিয়ন এককালীন তহবিল রয়েছে। ট্রাম্প প্রশাসন 2027 সালের জন্য $1.5 ট্রিলিয়ন চেয়েছে, যা ক্যাপিটাল হিলে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। সৃষ্টি ঘটক, 71। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের শারজাহ তাইয়াবা স্কুলে মার্কিন হামলায় নিহত 34 জনের জানাজা ও দাফন সম্পন্ন করেছে ইরান। দীর্ঘ 4 মাসের বেশি সময় ধরে চলা উদ্ধার অভিযান ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হয়। স্থানীয় সময় বুধবার জানাজা অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্য, স্থানীয় কর্মকর্তারা এবং হরমুজগান প্রদেশের বিভিন্ন এলাকা থেকে আসা বহু মানুষ অংশ নেন। জানাজা শেষে মিনাব শহীদ কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এদিকে হরমুজগান প্রদেশের শহীদ ও প্রবীণ বিষয়ক ফাউন্ডেশনের মহাপরিচালক আতাউল্লাহ নাভাকি জানান, 4 মাসেরও বেশি সময় ধরে চলা উদ্ধার অভিযানে স্কুলের ধ্বংসস্তূপ থেকে 34 জন নিহতের 68টি দেহাবশেষ উদ্ধার করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে একযোগে আঘাত হেনেছে বন্যা, দাবানল, তাপপ্রবাহ, ঝড় ও তুষারপাত। ভারতের আসামে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। ইউরোপের বিভিন্ন দেশে দাবানল নিয়ন্ত্রণে লড়ছেন হাজারো দমকল কর্মী। জাপানে জারি হয়েছে চরম তাপপ্রবাহের সতর্কতা। অন্যদিকে চিলি ও আর্জেন্টিনায় বন্যা ও ভারী তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। বিশ্বজুড়ে চলমান এসব প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 1 সপ্তাহে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জম্মু শ্রীনগর মহাসড়কে ভূমিধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। সেই সাথে হিমাচল প্রদেশে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে কেদারনাথ তীর্থযাত্রাও আংশিক স্থগিত করা হয়েছে। এদিকে জাপানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় সরকার ব্রুটালি হট ডে ঘোষণা করেছে। দেশজুড়ে হিটস্ট্রোক সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে তীব্র গরমে শত শত পথবিড়ালের জন্য পানি ও খাবারের ব্যবস্থা করছেন স্বেচ্ছাসেবীরা। আর উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়েতেও শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে জনজীবন। অন্যদিকে দাবানল ও তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ।
দক্ষিণ ফ্রান্সের ভার অঞ্চলে আগুনে পড়ে গেছে প্রায় ২৫০০ হেক্টর বনভূমি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো মানুষ। স্পেনে চলতি বছরে ইতোমধ্যেই ২২টি বড় দাবানলের ঘটনা ঘটেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ গুণ বেশি। দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ জলবায়ু সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যমত্যের আহ্বান জানিয়েছেন। ইতালির সিসিলিতে দাবানলে ধ্বংস হয়ে গেছে কয়েক হেক্টর জলপাই বাগান, আর আলজেরিয়ায় ১৭২টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। চিলির কোকিম্বো অঞ্চলে আকস্মিক বন্যায় শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়িঘর ও সড়ক ধ্বংস হওয়ায় জরুরি অবস্থা জারি করেছে সরকার। একই সময়ে আর্জেন্টিনার মেন্দোজা অঞ্চলে ভারী তুষারপাতে প্রায় ৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের মাসগুলোতে আরও চরম আবহাওয়ার মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বন্যা, দাবানল, তাপপ্রবাহ ও ঝড় সব মিলিয়ে বিশ্বজুড়ে দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি ও আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিচ্ছেন তারা। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। বিশ্বের অন্যতম জনপ্রিয় জাদুঘর ফ্রান্সের লুভের গত বছরে আলোচিত চুরির ঘটনার পর আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে অ্যাপোলো গ্যালারি। তবে সেখানে নেই সবচেয়ে বড় আকর্ষণ, ফরাসি রাজমুকুটের অমূল্য রত্ন। প্রায় ৮৮ মিলিয়ন ইউরো মূল্যের গয়না চুরির পর নিরাপত্তা জোরদার হলেও এখনও নিখোঁজ রয়েছে ৮টি ঐতিহাসিক রত্ন। দর্শক, এ বিষয়ে আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। আবারও দর্শনার্থীদের জন্য খুলেছে লুভর জাদুঘরের ঐতিহাসিক অ্যাপোলো গ্যালারি। আর গ্যালারিতে ভিড় করছেন দর্শনার্থীরাও। কিন্তু কাচের প্রদর্শনী বাক্সগুলো খালি। যেখানে একসময় ছিল শতাব্দী প্রাচীন রাজকীয় অলংকার, সেখানে এখন শুধু শূন্যতা। গত বছরের অক্টোবরে দিনের আলোয় মাত্র ৮ মিনিটের এক দুঃসাহসিক অভিযানে প্রায় ৮৮ মিলিয়ন ইউরো মূল্যের ফরাসি রাজমুকুটের রত্ন চুরি হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ঐতিহাসিক এই গ্যালারি। ওই ঘটনার পর এই প্রথম গ্যালারিটি খোলা হলো। আজ প্রথম দিনেই এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। অনেকেই হয়তো জানেন না যে গ্যালারিটি আবার খুলেছে। ইতিহাসের অংশ হতে পেরে আমি আনন্দিত। লুভরের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলোর একটি ছিল এই রাজমুকুটের রত্নভাণ্ডার। তবে পুরো সংগ্রহ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে হতাশ অনেক দর্শনার্থী। সব গয়না সরিয়ে নেওয়াটা আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। শুধু দামি রত্ন নয়, ছোট ছোট ঐতিহাসিক জিনিসও ছিল। এখন কিছুই নেই। কেন এমন করা হলো বুঝতে পারছি না। চুরির ঘটনায় লুভরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। তদন্তে উঠে আসে বারান্দার দিকে ছিল মাত্র একটি ক্যামেরা এবং নজরদারিতেও ছিল একাধিক দুর্বলতা। এটা মানবজাতির ঐতিহ্য। মানুষ কিভাবে এমন জিনিস চুরি করতে পারে আমি বুঝি না। যারা এসব কেনে তারাও সমান দায়ী। এখনও নিখোঁজ রয়েছে চুরি হওয়া ৮টি ঐতিহাসিক রত্ন। বাকি রাজমুকুটের অলংকার সরিয়ে নেওয়া হচ্ছে জাদুঘরের আরও নিরাপদ ভল্টে। তবে রত্ন সরিয়ে নেওয়াই কি সমাধান, নাকি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা উচিত, এ নিয়েই চলছে নানা জল্পনা। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১।